অন্নপূর্ণা ভান্ডার পেতে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। কার্যত নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই 12 পাতার ফর্ম, যেখানে আপনাকে পূরণ করতে হবে একাধিক তথ্য, জানাতে হবে আপনার পরিবারের সমস্ত তথ্য, আপনার নামে জমি আছে কিনা, আপনার পরিবারের ঠিক কতটুকু সম্পত্তি, কতটুকু আয়, এমনকি আপনার পরিবারের প্রত্যেকের সম্পূর্ণ তথ্য আর কি কি জানাতে হবে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে জানুন। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে ভোটের আগে থেকেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে রাজ্যে প্রত্যেকটি মহিলার জন্য 3000 টাকা অন্নপূর্ণার ভান্ডার দেওয়া হবে, এবং সেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য এইবার ইতিমধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, এবং সেই ফর্ম ফিল আপের যে বিস্তারিত খুঁটিনাটি সেইগুলো আজ দেখাবো। কিন্তু তার আগে বলবো যে প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে। এর আগে যেটা বলেছিলেন অগ্নিমিত্র পল, মাননীয় পুরমন্ত্রী বা একেবারে মহিলা ও স্বাস্থ্য উন্নয়ন মন্ত্রী বা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী, তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের অ্যাকাউন্টে ডিবিটি থাকলেই কিন্তু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারে পরিষ্কারভাবে তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জটিলতার কারণে তারা কিন্তু এইবার একটা ফর্ম তৈরি করে দিয়েছে, যেক্ষেত্রে 12 পাতার ফর্ম, সেখানে প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাকে দিতে হবে, এবং সেই তথ্যের মাধ্যম দিয়ে কিন্তু তারপর সেই একেবারে জুন মাস থেকে কিন্তু আপনার টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে একেবারে 3 মাস সময় দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের শুরুর পর থেকে 3 মাস অবধি আপনারা সময় পাবেন এই ফর্মটা ফিল আপ করার জন্য। এখন যেটা বিষয় যে আমার বা আপনার কি কি তথ্য দিতে হতে পারে, কি কি নথি লাগবে, কি কি নথি নিয়ে আপনাকে এই ফর্ম ফিল আপ করতে হবে, আমি দেখাবো বিস্তারিত। কিন্তু তার আগে বলবো একেবারে আপনার পরিবারের প্রত্যেকের ডিটেলস, সম্পূর্ণ বিবরণ লাগবে। তারা কারা, আপনার সঙ্গে তার কি সম্পর্ক, কত টাকা তাদের ইনকাম, এমনকি আপনার পরিবারের কতটুকু জমি আছে, তার সেক্ষেত্রে তাদের ইনকাম কত, তারা সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে, এই সমস্ত তথ্য আপনাদের দিতে হবে, এবং সেক্ষেত্রে জমির ক্ষেত্রে মিউটেশন, রেজিস্ট্রেশন সব দিতে হবে। প্রসঙ্গত বলে রাখতে চাইবো, এই বিষয়ক যে বিষয় সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই বলে দিয়েছিলেন যে অন্যান্য পরিকল্পনা, অন্যান্য প্রকল্পগুলোতে যাতে তাড়াতাড়ি তাদেরকে জুড়ে ফেলা যায়, ঠিক সেই সুবিধার্থেই কিন্তু এই পারিবারিক তথ্য নেওয়া। এক্ষেত্রে আমি একটু দেখার চেষ্টা করবো যে ফর্মটা কি করে ফিল আপ করবেন আপনারা, কি কি তথ্য লাগছে একেবারে বিস্তারিত দেখার চেষ্টা করব। যেটা আমি দেখাচ্ছিলাম যে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, আমি এখানে 12টা পাতা, 12টা একেবারে পরিষ্কার ফর্ম রয়েছে, 12টা পাতার। আমি দেখে নেওয়ার চেষ্টা করব যে এই ফর্মের কিভাবে আপনারা ফিল আপ করবেন এবং এই ফর্মে কি কি রয়েছে। মূলত এখানে পরিষ্কার বলা আছে যে প্রত্যেকটা একেবারে কর্মকর্তা, যাচাইকারী কর্মকর্তা এবং প্রয়োজনীয় নির্দেশাবলী যেটা দেওয়া আছে যে প্রত্যেকটা বিভাগ কিন্তু পূরণ করতে হবে, প্রত্যেকটা বিভাগ যেখানে পূরণ করতে হবে ঠিক যেখানে দেওয়া সেখানে দিতে হবে। প্রথম যেটা চাইছে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় চাইছে পরিবারের প্রধানের নাম। যদি আপনার পরিবারের প্রধান আপনি হন, আপনার নাম থাকবে, আপনার বাবা হলে আপনার বাবার নাম থাকবে, যদি আপনার স্বামী হয় স্বামীর নাম থাকবে, একেবারে পারিবারিক প্রধানের নাম প্রথম। এরপর রয়েছে জন্ম তারিখ। জন্ম তারিখ দিতে হবে, পরিবারের যে প্রধান তার জন্ম তারিখ দিতে হবে। এরপর পরিবারের প্রধানের সঙ্গে পরিবারের প্রধানের যে পুরুষ না মহিলা সেটা আপনাকে দিতে হবে। পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর, যেটা পরিবারের প্রধান যিনি হবেন তার আধার কার্ড নম্বর যাবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি কোনোভাবে ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে সেই রেশন কার্ডের আইডিটাকে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, কতজন আছেন পরিবারে, 4 জন থাকলে 4, 5 জন থাকলে 5 জন লিখতে হবে। ঠিকানা, এখানে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা লিখতে হবে আপনাকে এই খাপটাতে। যোগাযোগের নম্বর, একটা ফোন নাম্বার দিতে হবে যেটা পরিবারের প্রধানের ফোন নাম্বার। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটা কি সেইটা কিন্তু এখানে লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা লিখতে হবে। এই পার্টটায় কিন্তু পরিবারের সদস্য সংখ্যা রয়েছে। কিরকম, পরিবারে আপনার কতজন সদস্য, 5 জন সদস্য হলে 5 জনের পুরো নাম ঠিকানা দিতে হবে। পরিবারে 4 জন সদস্য হলে 4 জনের পুরো নাম ঠিকানা, পুরো সম্পূর্ণ বিবরণ, নাম, জন্ম, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক সবটাই কিন্তু দিতে হবে। এরপর চলে আসবো পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এইবার যেটা বিষয় যে যদি দেখা যায় যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি সহ আপনার পরিবারে 4 জন সদস্য, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট, ওই 4 জনের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ তথ্য দিতে হবে, এবং সেই তথ্য দেওয়ার জায়গা সম্পূর্ণ এখানে হেড অফ দ্য ফ্যামিলি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। চলুন তারপরে সদস্য 1, যদি সদস্য নম্বর একজন সদস্য, মানে যদি 2 জন সদস্য হয় কি 3 জন সদস্য, যেটাই হোক সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। পুরো ব্যাংকের যে সমস্ত তথ্য, যেটা আইএফএসসি কোড, ব্যাংক,
ব্যাংকের কোন নাম, ব্যাংকের একেবারে অ্যাকাউন্ট নম্বর, সমস্ত তথ্য পরিবারের সদস্যদের সবার দিতে হবে। চলে আসবো তারপরে চলে আসবো এপিক নাম্বার। এইখানে যেটা দিতে হবে, আপনার পরিবারের যতজন সদস্য তার প্রত্যেকের এপিক নাম্বার, ভোটার আইডি কার্ড নম্বর দিতে হবে, অর্থাৎ এপিক নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, তারপরে প্রত্যেকে যতজন থাকবে সদস্য, 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, প্রত্যেকের এপিক নম্বরটাই দিতে হবে। এইবার চলে আসবো বিভাগ, কোন বিভাগ, জেনারেল, এসটি, এসসি, অসংরক্ষিত, এখানে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, টিক করে দিতে হবে। এরপর চলে আসবো রেশন কার্ড ভিত্তিক যে বিষয়, আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ টিক, না থাকলে নাই টিক। চলুন, এরপর কার্ডের ধরন, এটা একেবারে রেশন কার্ডের ধরন, কোন ধরনের রেশন কার্ড সেটা আপনার রেশন কার্ডের উপরেই লেখা থাকবে, সেটাকে আপনাকে টিক করে দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, অর্থাৎ আপনার পরিবার বা আপনার নামে যে রেশন কার্ড, সেই রেশন কার্ড থেকে মাসিক রেশনটা আপনি তুলছেন, সেই রেশনটাকে আপনি কি সংগ্রহ করছেন, সেটা আপনাকে জানাতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে জানাতে হবে। এবার সম্পদ, অর্থাৎ আপনার কাছে কি সম্পদ আছে তার বিবরণ। এইখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে বাড়ির ধরন, বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, অর্থাৎ আপনার বাড়িতে 3টে পাকা ঘর আছে কিনা, পাকা ঘর মানে অর্থাৎ ছাদ দেওয়া ঘর আছে কিনা, বা একেবারে বলা ভালো যে পাকা ঘর, মাটির ঘর নয়, পাকা ঘর, দেওয়াল গাঁথনির ঘর আছে কিনা, সেইটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না ঠিক দেবে। চলুন, পারিবারিক জমির মালিকানা, এইবার যেটা বিষয়, আপনার পরিবারের কতটুকু জমি আছে। ধরুন আপনি ভাড়া থাকেন, সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো জমি নেই, সেক্ষেত্রে আপনি একেবারে এখানে উত্তর হবে না। যদি জমি থাকে, যদি আপনার পরিবারের জমি থাকে, ধরুন আপনার নামে জমি নেই, আপনার বাবার নামে আছে, আপনার স্বামীর নামে আছে, সেক্ষেত্রে আপনাকে গোটা পরিবারের এই রেজিস্ট্রেশনের কপি, মিউটেশনের কপি, একেবারে সম্পূর্ণ তারিখ সহ জমির রেকর্ডের কপি, সেটাও কিন্তু দিতে হবে এইখানে। এইটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন, এরপর যেটা দেখবো, সকল সদস্যের মোট জমির পরিমাণ, কতটা জমি রয়েছে সকল সদস্য। ধরুন আপনার বাবার নামে জমি আছে, বাবার ডিটেলস দিলেন, আপনার বাবার নামে জমি ছাড়াও আপনার কাকার নামেও জমি আছে, সেই ডিটেলস কিন্তু দিতে হবে, সম্পূর্ণ জমি কতটা শতক আছে আপনার পরিবারের, এইটা দিতে হবে। এরপর যানবাহন, আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ 4 চাকার গাড়ি আছে কিনা। আপনার বাড়িতে যদি 4 চাকার গাড়ি থাকে, সেক্ষেত্রে সেই গাড়িটি কার বা সেই গাড়িটি আছে কিনা, কি গাড়ি, সেই বিষয়টাই কিন্তু আপনাকে দিতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে সেখানে যে কি গাড়ি, সেটাই কিন্তু দিতে হবে আপনাকে। পরিবারের সদস্য ভিত্তিক স্বাস্থ্য বীমা, এইটা যেটা বিষয় যে স্বাস্থ্য বীমা, আপনার প্রাইভেট কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা, তো হেলথ স্কিম, এই হেলথ স্কিম আছে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ বিবরণ চেয়েছে। যদি কোনো সদস্যের থেকে থাকে, ধরুন আপনার নেই, আপনার বাবার আছে, আপনার মায়ের আছে, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে, একেবারে পরিষ্কার করে সেই তথ্য কিন্তু দিতে হবে। এইবার একেবারে পরিষ্কার করে আয় বা পেশা, আপনার পরিবারের আয় বা পেশা কি, সেইটা কিন্তু উল্লেখ করতে হবে। ধরে নিন এইখানে যেটা চেয়েছে, আপনার সদস্যকে আয়কর বা পেশাগত কর প্রদান করে, ধরে নিন আপনার পরিবারের কেউ আয়কর প্রদান করে, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ দিতে হবে। এরপর যেটা রয়েছে, প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড দিতে হবে, প্যান কার্ড দিলে পরিষ্কার হয়ে যাবে কে কতটা ট্যাক্স পায়, কার পিএফ আছে কিনা, কারোর কোনো সেইখানে ট্রানজ্যাকশন সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড দিতে হবে, 4 জন সদস্য হলে 4 জন, 5 জন হলে 5 জনের প্যান কার্ড দিতে হবে, যদি থাকে তাহলে, না থাকলে তার দিতে হবে না। কর্মসংস্থানের ধরন, কি কি কর্মসংস্থান আপনাদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে আপনার পরিবার যদি বেসরকারি কাজ করে, ধরুন আপনার বাবা বেসরকারি চাকরি করে, সেক্ষেত্রে বেসরকারি চাকরি করে হেড অফ দ্য ফ্যামিলি, সেখানে দিতে পারেন। যদি হেড অফ দ্য ফ্যামিলি সরকারি চাকরি করে, সেখানেও দিতে পারেন যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার স্বামী বা বাবা সরকারি চাকরি করে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে বা পরিবারের কে কি কাজ করে, প্রত্যেকটা সদস্যের কিন্তু বিবরণ দিতে হবে এই জায়গায়। এরপর চলে আসবো একেবারে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, শিক্ষিত বা কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত, এই বিষয়টা কিন্তু দিতে হবে যে সর্বোচ্চ কতটা শিক্ষিত, ধরুন আপনার পরিবারে 4 জন শিক্ষিত, 2 জন অশিক্ষিত, বা আপনার পরিবারের মধ্যে 2 জন শিক্ষিত, 2 জন অশিক্ষিত, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ পরিবারের প্রধান সহ সদস্য সহ টোটালটা দিতে হবে যে কে শিক্ষিত কে অশিক্ষিত, সেই সম্পূর্ণ বিবরণ আপনাকে দিতে হবে। এরপর কি করবেন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, যদি কোনো সাংবিধানিক পদে মন্ত্রিত্ব থাকে বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক থেকে থাকে, তাহলে তাকে সেইটা উল্লেখ করতে হবে। গোটা পরিবারের কেউ কোনোভাবে রাজনৈতিক কোনোভাবে জড়িত কিনা, মন্ত্রিত্ব আছে কিনা, সাংবিধানিক পদে আছে কিনা, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কোনো পদে আছে কিনা, সেই সমস্ত বিষয়টা কিন্তু দিতে হবে। যদি থাকে তাহলে তার কতজন সদস্য আছে, কারা আছে, সমস্ত পদ সেই জায়গাটাকে ফিল আপ করতে হবে আপনাকে।
কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? কোনো সদস্য যদি থাকে যারা রীতিমতো পেনশন ভোগ করছে, বা আপনার বাবা, দাদু, জেঠু, সেই সদস্য যদি পেনশন ভোগ করে থাকে তার তথ্য দিতে হবে এখানে। জিএসটির অধীনে নিবন্ধিত আছে কিনা, বা জিএসটি আপনাদের পরিবারের কেউ কি কোনোভাবে জিএসটিতে কোনো জিএসটি রয়েছে এরকম কোনো রকম কোনো এন্টাইটেল কোনো ব্যক্তি আছে কিনা, সেটা কিন্তু এখানে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, এইটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার সদস্য সংখ্যা যত আছে তাদের প্রত্যেকের মিলিয়ে টোটাল যে বার্ষিক আয়, সেই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। এইবার ক্যায়ে আবেদন যদি থাকে তার বর্তমান অবস্থা কি, এই ক্যায়ে যদি আবেদন করে থাকে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই ক্যায়ে যদি আবেদন করে থাকে, যেটা কয়েকদিন আগে অগ্নিমিত্র পাল মাননীয় মন্ত্রী বলেছেন যে যদি ক্যায়ে আবেদন করা থাকে, ট্রাইব্যুনালে আবেদন করা থাকে, তাহলে তারা পাবেন। সেই সম্পূর্ণ বিষয় কিন্তু জানাতে হবে যে আপনি ক্যায়ে আবেদন করে আছেন কিনা, ক্যায়ে আবেদন করলে সেইটার বর্তমান স্ট্যাটাস কি, এবং তার পাশাপাশি যদি ইস্যু হয়ে যায় ক্যায়, তাহলে সেই ক্যায়ের সার্টিফিকেট নম্বর, সেই সমস্ত কিন্তু এখানে ফিল আপ করতে হবে প্রত্যেকের, যদি সদস্যের কেউ করে থাকে সেই সদস্যেরও। চলুন এরপর যেটা দেখবো, যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, সেই সমস্ত কোনো স্কিম আছে কিনা, যেক্ষেত্রে রাজ্য সরকার এর আগের তৃণমূল সরকার কিন্তু একাধিক ক্রেডিট কার্ড বা একাধিক প্রকল্প ছিল, যেক্ষেত্রে এই ধরনের প্রকল্প, এই শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যেগুলো ছিল সেইগুলো আছে কিনা, যেটা কেন্দ্র সরকারেরও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে সেইগুলো যদি থাকে, তার আইডি সংখ্যা, তার পরিবারে কতজন আছে, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। এই 12 পাতার ফর্মের মধ্যেই এতগুলো তথ্য আপনাকে দিতে হবে। এরপর যেটা রয়েছে, আপনাকে এসআইআর 2026-এ যদি বাদ করে থাকেন, যদি ট্রাইব্যুনালে নাম থাকে, যদি ট্রাইব্যুনালে আপনার নাম থাকে, তাহলে আপনার পরিবারের নাম কেউ যদি ট্রাইব্যুনালে থাকে, যারা আমরা দেখেছি যে 27 লক্ষ নাম অ্যাডজুডিকেশনে ছিল, তাদের নাম ডিলিট করা হয়েছে এবং মোট 27 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, এবং সেই অ্যাডজুডিকেশন তালিকা থেকে যে 27 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, সেই 27 লক্ষের মধ্যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেই ট্রাইব্যুনালে আবেদন করলে সেই মামলার কি বিবরণ আছে, সেই মামলা প্রযোজ্য আছে কিনা, সেইখানে যদি সেই মামলা যদি কি পেন্ডিং স্ট্যাটাস আছে, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে আপনাকে জানাতে হবে। এরপর একেবারে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, সেক্ষেত্রে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যদি আপনার পরিবারে কোনো শিশু, কোনো বাচ্চা, কোনো ছেলে বা মেয়ে কেউ যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা একেবারে শিক্ষাগত ক্ষেত্রে যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে কেউ পড়াশোনা করছে, সেই বিবরণ কিন্তু আপনাকে পরিষ্কারভাবে দিতে হবে, অর্থাৎ গোটা পরিবারের A to Z সেই তথ্যগুলো লাগছে আপনার এখানে। এরপর শিক্ষাগত যোগ্যতার পর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যে টিকা হয়েছে কিনা, যদি শিশু থাকে একেবারে, সেই শিশুদের কি কি টিকা হয়েছে, সেই শিশুরা কি কি তারা এই মুহূর্তে তাদের প্রয়োজন, সেই সমস্ত কিছু এখানে মোটামুটি আপনাকে দিতে হবে। এরপর সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কোনো সরকারি সুবিধা পেয়েছেন কিনা, ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিবিটি অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, সেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, যেক্ষেত্রে আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের আগে একেবারে সরকারি বহু প্রকল্প ছিল, যেগুলো সাধারণ মানুষ কিন্তু সুবিধা পেতেন, সেই মহিলারা কোনো রকম সুবিধা পাচ্ছেন কিনা, সেইটা কিন্তু এইখানে সম্পূর্ণভাবে লিখতে হবে। এবং এক্ষেত্রে কোন সদস্য কি পাচ্ছে, আপনার বাবা যদি কিছু পায়, আপনার মা যদি কিছু পায়, আপনার ভাই, বাবা বা আপনার স্বামী যদি কিছু পেয়ে থাকে সরকারি সুবিধা, সেই সমস্ত বিবরণ কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং সেই বিবরণ দেওয়ার পর একেবারে সর্বশেষ ঘোষণা ও সম্মতি, যেটা যে আপনি যেটা বলছেন বা যে নথি প্রদান করছেন, সেটা কোনোভাবে অন্যায় নয়, ভুল তথ্য নয়, সঠিক তথ্য এবং মানদণ্ড বাদ দিন, এবং এখানে পরিষ্কার করে আপনি একেবারে জানাচ্ছেন যে এই সমস্ত তথ্য সঠিক এবং এই তথ্যের ভিত্তিতে আপনি আবেদন করছেন, এই বিষয়টা কিন্তু আপনাকে এখানে জানাতে হবে এবং আপনাকে স্বাক্ষর করতে হবে, সম্মতি দিতে হবে। এরপর পারিবারিক স্তরের যেটা তথ্য, এইটা অবশ্য সরকারি কর্মচারীদের জন্য, কিন্তু যেটা এই 11 থেকে 12 পাতা মোটার উপর বলা গেল যে 12 পাতার ফর্ম, সেই ফর্মে কিন্তু আপনাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, জানাতে হবে যে এক্স্যাক্টলি এই 12টা ফর্মে আপনার পরিবারের শিক্ষাগত যোগ্যতা থেকে, আপনার পরিবারের আয় থেকে শুরু করে, আপনার পরিবার কোনো সাংবিধানিক পদে আছে কিনা, আপনার পরিবারের গোটা পারিপার্শ্বিক পরিস্থিতি, ব্যাংক অ্যাকাউন্ট কি আছে, এপিক নাম্বার কি আছে, সমস্ত কিছু আপনাকে জানাতে হবে, এবং তার পাশাপাশি আপনার সম্পত্তি কি আছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে জানাতে হবে। এবং এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এই বিষয়টাই কিন্তু যেটা গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যে এই বিষয়গুলো জেনে রাখলে, এই ডাটাটা থাকলে, সেক্ষেত্রে অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক যারা রয়েছে, যারা অন্যান্য সদস্য রয়েছে, তাদেরকে সহজে জুড়ে দেওয়া সম্ভব। এই বিষয়টা কিন্তু এই জন্য লক্ষ্মীর ভাণ্ডারে সম্পূর্ণ 12 পাতার ফর্মে করে দেওয়া হচ্ছে। ফলে এই বিষয়ে পরিষ্কার যে এই মুহূর্তে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, এবং 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে,
যেটা একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে 90 দিন অবধি সময়, 90 দিনের মধ্যে যে যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবে সে তত তাড়াতাড়ি পাবে। কিন্তু তার পাশাপাশি এটাও তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে যারা দেরি করে ফর্ম ফিল আপ করবে বা যারা এখনো করে উঠতে পারেনি তাদের ক্ষেত্রেও কিন্তু এটা পরিষ্কার যে একেবারে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা চালু থাকবে, যেটা 1,500 টাকা করে ছিল। এবং তার পাশাপাশি এটা পাবেন কি করে, এই ফর্মটা অনলাইনে লক্ষ্মীর ভান্ডার সরকারি যে পোর্টাল সেইখানে পেয়ে যাবেন। যদি সেক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপ করতে না পারেন, একেবারে বিএলও ভিত্তিক আপনার বাড়ি আসবে, বিএলও হোক, বিডিও ভিত্তিক লোক আপনার বাড়ি আসবে এবং আপনার ব্লক হোক, পুরসভা ভিত্তিক আপনার বাড়ি এসে একেবারে বিধায়ক হোক বা বিধায়ক লেভেলের যারা রয়েছে বা সেই বিধায়কদের অফিস থেকে হোক, আপনার কাছে গিয়ে আপনার বাড়িতে গিয়ে বিডিও মারফত কিন্তু এই ফর্মটা ফিল আপ করিয়ে নেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনি এই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি টাকা পেতে সুবিধা করবে, একেবারে টাকা পেতে শুরু করবেন। এখন দেখার এই গোটা প্রক্রিয়া কত তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং যেটা অগ্নিমিত্র পল মাননীয় মন্ত্রী তিনি জানাবেন এক সপ্তাহ অন্তর যে কতজন এনরোলমেন্টেড হয়েছে। ফলে সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল।